2011-এর পর এই প্রথমবার অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে, বিশেষ করে ওডিআই ফরম্যাটে, হুইচ ইজ কোয়াইট এ গুড নিউজ ফর বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। তো এই সিরিজের ম্যাচ অ্যানালিসিস নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, আহমেদ রেজান প্রতীক, সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট। আগামীকালকে প্রথম ওডিআই অনুষ্ঠিত হতে যাচ্ছে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, সকাল 11টায় ম্যাচটা শুরু হবে। তো আমরা যদি এখন দুটো টিমের স্কোয়াডটা দেখি, যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, তাতে বাংলাদেশের কিন্তু বেশ বড় একটা সুযোগ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ জয়লাভ করার ক্ষেত্রে। আমরা অলরেডি জানি যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ওডিআই বাইল্যাটারাল সিরিজে ইতিমধ্যে দুইবার প্রিভিয়াসলি মুখোমুখি হয়েছে, একটা অস্ট্রেলিয়ার মাঠে এবং একটা বাংলাদেশের মাঠে, এবং 6টি ম্যাচে কিন্তু বাংলাদেশকে আসলে পরাজয় বরণ করতে হয়েছে। তো রাইট নাও বাংলাদেশের যে স্কোয়াডটা রয়েছে এবং অস্ট্রেলিয়ার যে স্কোয়াডটা খেলতে এসেছে, এখানে কিন্তু আমরা একটা হাড্ডাহাড্ডি লড়াই এক্সপেক্ট করছি। তো ফার্স্ট অফ অল আমি বাংলাদেশ স্কোয়াডের দিকে আসি। বাংলাদেশ ওডিআই ফরম্যাটে লাস্ট 3টা সিরিজ কিন্তু বেশ ভালোই তাদের সময় কেটেছে, যদিও তার আগে 1 থেকে 1.5 বছর বাংলাদেশ ওডিআই ফরম্যাটে বেশ স্ট্রাগল করছিল, বাট লাস্ট 3টা সিরিজ যেভাবে বাংলাদেশ পার করেছে তাতে মনে হচ্ছে কিন্তু যে বাংলাদেশের প্লেয়াররা একটা গ্রুভে আসছে, এবং 2027 সাউথ আফ্রিকাতে যে ওয়ার্ল্ড কাপটা হতে চলেছে সেখানে বাংলাদেশ বেশ ভালো একটা কম্বিনেশন হয়তো সেট করে ফেলতে পারবে তার আগে এই বাইল্যাটারাল সিরিজগুলোর মাধ্যমে। তো ফার্স্ট অফ অল বাংলাদেশের স্কোয়াডটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। প্রেডিক্টেড 11 যেটা আমার রয়েছে, আমি এখানে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারকে দেখতে চাচ্ছি। আই উড লাভ টু সে সৌম্য সরকার ব্যাটিং অ্যাট দ্য টপ অফ দি অর্ডার, কজ সাউথ আফ্রিকাতে যেই ধরনের উইকেটে খেলা হবে দ্রুতগতির বোলাররা কিন্তু সেখানে বাড়তি সুবিধা পাবেন, এবং সৌম্য সরকার কিন্তু দ্রুতগতির বল বেশ ভালো সামলে থাকেন এবং বেশ অ্যাটাকিং একটা মোডে উনি ব্যাট করতে পারেন। যেহেতু বর্তমান সময়ের খেলা 300 থেকে 350 রান কিন্তু এখন অনেকটা নর্মাল আমরা বলতে পারি ওডিআই ফরম্যাটে, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে যেখানে উইকেটগুলো বেশ ফ্ল্যাট থাকে। তো আমি সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম তাদের দুজনকে আসলে ওপেনিংয়ে দেখতে চাচ্ছি। নাম্বার 3-তে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের হয়ে যখনই রান পেয়েছেন তখনই কিন্তু বাংলাদেশ আসলে জয়ের দেখা পেয়েছে আলটিমেটলি, এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে রিসেন্টলি কনক্লুডেড যেই ওডিআই সিরিজ ছিল সেখানে কিন্তু নাজমুল হোসেন শান্ত বেশ ভালোই পারফর্ম করেছেন। নাম্বার 4-এ লিটন কুমার দাস, নতুন একটা রোলে আমরা আসলে তাকে দেখতে শুরু করেছি। তো আমি আশা করছি টেস্ট ক্রিকেটে পুরনো বলে লিটন কুমার দাস যেরকম নিজেকে ছন্দে দেখতে পাচ্ছেন, আমরা আশা করব যে ওডিআই ক্রিকেটেও আসলে লিটন দাস তার এই ফর্মটা ক্যারি ফরওয়ার্ড করবেন। নাম্বার 5-এ তাওহিদ হৃদয়, আর্গুয়েবলি বাংলাদেশের ক্রিকেটে বা ন্যাশনাল টিমে যেই কয়জন ব্যাটার রয়েছেন তাদের মধ্যে তাওহিদ হৃদয় হয়তো রিসেন্ট টাইমে সবচেয়ে ভালো ফর্মে রয়েছেন। সো তাওহিদ হৃদয় খুবই ক্রুশাল একটা রোল হয়তো প্লে করতে চলেছেন, বিশেষ করে অস্ট্রেলিয়ার স্পিন অ্যাটাক, যেটা জাম্পার কথা বলে থাকে আমরা, কুনাম্যানের কথা বলতে পারি, ম্যাট শট রয়েছেন পার্ট টাইম স্পিনার, টড মার্ফি রয়েছেন অ্যাডিশনাল লেগ স্পিনার। তো এই ধরনের বোলাররা যখন আসলে অ্যাটাকে আসবেন তখন কিন্তু তাওহিদ হৃদয় আমাদের এই ক্ষেত্রে একটা ভরসার জায়গা হতে পারেন। নাম্বার 6-এ আসলে মোসাদ্দেক হোসেন সৈকত, ডিপিএল উনি দারুণ পারফর্ম করেছেন। তো এটা আসলে মোসাদ্দেক হোসেন সৈকতের জন্য নিজেকে প্রমাণ করার একটা নতুন মঞ্চ। আমি পার্টিকুলারলি বলতে চাই যে মোসাদ্দেক হোসেন সৈকতের পাশাপাশি ডিপিএল অ্যাজ এ টুর্নামেন্ট, তাদের এই টুর্নামেন্টটার হয়তো নিজেকেও প্রমাণ করার একটা জায়গা রয়েছে, কজ রিসেন্ট টাইমে ডিপিএল থেকে ভালো পারফর্ম করা ক্রিকেটার জাতীয় দলে এসেছেন ইন টার্মস অফ নাইম শেখ, এনামুল হক বিজয়, কেউ কিন্তু আসলে ন্যাশনাল সার্কিট ওইভাবে ডেলিভার করতে পারেননি। সো মোসাদ্দেক হোসেন সৈকতের উপর কিন্তু বেশ বড় একটা প্রেশার থাকতে চলেছে। নাম্বার 7-এ আমাদের স্কিপার মেহেদী হাসান মিরাজ, উনি হয়তো ব্যাট করতে আসবেন। তো নাম্বার 6 অ্যান্ড নাম্বার 7 এই পজিশনটাতে কিন্তু আমরা একটু চপ অ্যান্ড চেঞ্জও দেখতে পারি ম্যাচ সিচুয়েশন ডিমান্ড অনুযায়ী। যদি একটু ধরে খেলার প্রয়োজন হয়, আর্লি কিছু উইকেটস পড়ে যায়, আমার মনে হয় মেহেদী হাসান মিরাজ উড বি এ বেটার অপশন অ্যাট নাম্বার 6, এবং লোয়ার ডাউন দি অর্ডার যেখানে একটু চালিয়ে খেলতে হবে সেখানে কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত ভালো অপশন হতে পারেন। অ্যাডিশনালি মোসাদ্দেক হোসেন সৈকত 6 থেকে 7 ওভার বল করারও সামর্থ্য রাখেন 50 ওভারের ক্রিকেটে। তো আমাদের 6th বোলিং অপশনের জায়গাটা যে একটা দুশ্চিন্তার জায়গা ছিল সেটা হয়তো অনেকটা পূরণ হতে পারে। পাশাপাশি এখানে আমি একটা ড্রব্যাকও দেখছি, সেটা হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত এবং মেহেদী হাসান মিরাজ তারা দুজনই কিন্তু অনেকটা একই টাইপের বোলার। সো এই দুইজন বোলারকে দিয়ে 15 থেকে 16 বা 15-17 ওভার যদি আমরা করাই, সেই ক্ষেত্রে বাংলাদেশ টিম রানটা আসলে কতটুকু চেক দিতে পারবে অপোনেন্টের, এটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা থাকছে। সো এই সিরিজে মোসাদ্দেক হোসেন সৈকত আমার মনে হয় বাংলাদেশ ন্যাশনাল টিমে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা থাকছে এবং সবচেয়ে আশার জায়গাও থাকছে, কজ এই 6th বোলিং অপশন এবং ফিনিশিংয়ে একজন প্রপার ব্যাটারের অভাব কিন্তু আমরা অনেকদিন ধরেই ভুগে আসছি। এবার আসি আমরা বোলার্সের ক্ষেত্রে, যেহেতু আমরা এই সিরিজগুলোকে
ওডিআই ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসাবে নিচ্ছি, তো আমি এক্সপেক্ট করছি না যে স্পিনিং ট্র্যাক হবে। ইট কুড বি ইদার আ ট্রু উইকেট অর ফাস্ট বোলিং কন্ডিউসিভ উইকেট। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ হয়তো 3জন ফাস্ট বোলার নিয়ে খেলতে যাবে এবং বাংলাদেশের মানে প্রথম প্রায়োরিটিতে যে 3জন ফাস্ট বোলার রয়েছেন সেটা তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমান। আমার মনে হয় বাংলাদেশ এই 3জন বোলারকে নিয়ে আসলে সিরিজটা স্টার্ট করবে আনটিল অর আনলেস কোনো প্লেয়ার যদি ইনজুর থাকে, সেক্ষেত্রে হয়তো শরীফুল ইসলাম একটা সুযোগ পেতে পারেন। এবং মেহেদী হাসান মিরাজের পাশে স্পেশালিস্ট বোলার হিসাবে রিশাদ হোসেনি হয়তো প্রথম ওডিআইতে খেলতে যাচ্ছেন। যদি উইকেটে মানে সিরিজ শুরুর আগে তো উইকেটটা ওভাবে বলা মুশকিল, যদি স্পিনারদের জন্য বাড়তি সুবিধা না থাকে তানভীর ইসলামের হয়তো প্রথম ওডিআইতে আমি সুযোগ দেখতে পারছি না। এখন যদি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আসি, অস্ট্রেলিয়ার এই টিমে কিন্তু বেশ কিছু দুর্দান্ত ব্যাটার্স রয়েছেন। তাদের যেটা কনসার্নের জায়গা সেটা হচ্ছে বোলিং, যেটা কিন্তু আমরা রিসেন্টলি কনক্লুডেড পাকিস্তান সিরিজেও দেখতে পেরেছি। তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যদি আসি, ওপেনিংয়ে কিন্তু আমরা দেখতে যাচ্ছি ম্যাট শর্ট এবং অ্যালেক্স কেয়ারিকে। অ্যালেক্স কেয়ারি কিন্তু বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ওপেন করেন। উনি আসলে যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ হয় অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে পারফর্ম করার মাধ্যমে কিন্তু অ্যালেক্স কেয়ারি ইন্টারন্যাশনাল ক্রিকেটের এক্সপোজারটা পান। সো ওপেনিং রোলে আমি এক্সপেক্ট করছি যে অ্যালেক্স কেয়ারি এবং ম্যাট শটকে আমরা দেখতে পারবো। নাম্বার 3-তে মান্নাস লাবুশেন কিন্তু দুর্দান্ত একজন ক্রিকেটার। সত্যি কথা বলতে গেলে লাল বলের ক্রিকেটে কিন্তু মান্নাস লাবুশেনের মতো টেকনিক্যালি সাউন্ড ব্যাটার অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমে খুব কম রয়েছে। তো যেহেতু এই উইকেটে আমরা এক্সপেক্ট করছি যে ফাস্ট বোলাররা বাড়তি কিছুটা সহায়তা পেতে পারেন বা পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে মান্নাস লাবুশেন কিন্তু খুব ভালো একজন অপশন হতে পারে। পার্টিকুলারলি তাসকিন আহমেদ নতুন বলে যে মুভমেন্টটা উনি পাচ্ছেন রিসেন্ট টাইমে, সেটা এনকাউন্টার করার জন্য কিন্তু লাবুশেন খুব দুর্দান্ত একটা অপশন হতে পারেন। নাম্বার 4-এ আমি ম্যাট রেনশক অর জশ ইংলিশ, এই দুজন ব্যাটারের যে কোনো একজনকে দেখতে চাচ্ছি, ডিপেন্ডিং বাংলাদেশের বোলিং অ্যাটাকে ওই মোমেন্টে কোন বোলাররা বল করছেন। নাহিদ রানাকে নিয়ে কিন্তু রিসেন্ট টাইমে অনেক হাইপ আমরা দেখতে পেরেছি বা তার কাছ থেকে কিন্তু অনেক কিছু এক্সপেক্ট করা হচ্ছে, বাট এখানে কিন্তু একটা জায়গা বা কনসার্নের জায়গা রয়েছে। নাহিদ রানা এত ভালো করার মূল কারণটা কিন্তু তার র পেস। এবং অস্ট্রেলিয়ার আপনি যদি এই ব্যাটিং লাইন আপটা দেখেন, আপনি যদি জশ ইংলিশের কথা বলেন, ম্যাট রেনশর কথা বলেন বা কুপার কনলির কথা বলেন, জশ ইংলিশ, কুপার কনলি তারা কিন্তু পার্থের হয়ে বিগ ব্যাশ খেলে থাকেন এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মানে ঘরোয়া দলের হয়ে কিন্তু তারা বেশ ভালো পারফর্ম করেছেন। এই ক্ষেত্রে নাহিদ রানার বাড়তি পেস কতটা অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে ভোগাবে, এটা কিন্তু একটা প্রশ্নের জায়গা রয়েছে। যেটা আমরা লাস্ট পাকিস্তান সিরিজে দেখেছি যে নাহিদ রানা আসা মাত্র পাকিস্তানের মিডল অর্ডার একদম তাসের ঘরের মতো ভেঙে গেছে, এইটা হয়তো এখানে এক্সপেক্ট করা যাবে না। এবং জশ ইংলিশ এবং কুপার কনলি যখন আসলে ব্যাট করবেন নাহিদ রানার বিরুদ্ধে, সেই ক্ষেত্রে আমি এক্সপেক্ট করছি যে ডিপ ফাইন লেগ, ডিপ থার্ড ম্যান বা স্কোয়ার অফ দ্য উইকেট থেকে প্রচুর স্কোরিং শট আমরা হয়তো দেখতে যাচ্ছি জশ ইংলিশের ব্যাট থেকে। পাশাপাশি উনি কিন্তু স্পিনটাও দুর্দান্ত খেলেন। রিসেন্টলি কনক্লুডেড পাকিস্তান সিরিজে ব্যাক টু ব্যাক 50s পেয়েছেন। স্পিন বলটা ভালো খেলেন, বলের পিচে খুব দ্রুত যেতে পারেন, বলের লেন্থটা জাজ করতে পারেন। তো মিডল অর্ডারে যেই ব্যাটাররা রয়েছেন জশ ইংলিশ, ম্যাট রেনশ, কুপার কনলি, তারা কিন্তু বেশ দুর্দান্ত ভূমিকা পালন করতে যাচ্ছেন। বিশেষ করে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের যে মিডল অর্ডারটা ছিল তাদের থেকে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার কিন্তু বেশ শক্তিশালী। এখন যদি আমরা অস্ট্রেলিয়ার বোলিং পয়েন্ট অফ ভিউতে আসি, এখানে ফাস্ট বোলারদের একটা ঘাটতির জায়গা আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে প্যাট কামিন্স, মিচ স্টার্ক, এই ধরনের জশ হ্যাজেলউড, তারা যেহেতু আসেননি, তো অস্ট্রেলিয়ার ফ্রন্টলাইন পেস বোলাররা কিন্তু এখানে থাকছেন না। এটা বাংলাদেশের ব্যাটারদের জন্য একটা স্বস্তির জায়গা হতে পারে। ইয়েট বেশ কিছু কোয়ালিটি বোলার্স রয়েছে ইন টার্মস অফ জেভিয়ার বার্টলেট, ন্যাথান এলিস। তো ন্যাথান এলিস এবং জেভিয়ার বার্টলেট এই দুইজন হয়তো ফাস্ট বোলার হিসেবে থাকবেন, অ্যালং উইথ দুইজন স্পেশালিস্ট স্পিনার অস্ট্রেলিয়া হয়তো খেলাতে চাইবে, অ্যাডাম জাম্পা এবং কুনাম্যান। এই জায়গায় অস্ট্রেলিয়া একটা এক্সপেরিমেন্ট হয়তো করেও দেখতে পারে, যেহেতু মিরপুরের এই উইকেটটা পাকিস্তানের যেই 3টে ওডিআই হয়েছিল রাওয়ালপিন্ডি এবং লাহোরে অতটি স্পিন কন্ডিউসিভ হবে না, একজন এক্সট্রা ফাস্ট বোলিং অলরাউন্ডার খেলাতে পারে কিনা। সেই ক্ষেত্রে আমি কুনাম্যানের জায়গায় লিয়াম স্কটকে দেখতে চাচ্ছি। লিয়াম স্কট কিন্তু বিগ ব্যাশে রিসেন্টলি অ্যাডিলেডের হয়ে বেশ ভালো পারফর্ম করেছেন এবং ঘরোয়া ক্রিকেট উনি সাউদার্ন অস্ট্রেলিয়ার রেডব্যাক্সের হয়ে বেশ ভালো পারফর্ম করে থাকেন এবং উনি একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার, বেশ লম্বা হ্যান্ডেলে ব্যাট করতে পারে। তো কুনাম্যানের জায়গায় আমি ব্যক্তিগতভাবে চাইবো লিয়াম স্কট স্কোয়াডে থাকুক। এবং অল ইন অল আমি এক্সপেক্ট করছি যে খুব দুর্দান্ত একটা ম্যাচ আগামীকালকে হতে চলেছে। এখন যদি মিরপুরের গ্রাউন্ড স্ট্যাট নিয়ে কিছু আমরা কথা বলতে চাই, এখানে টসে জিতে আগে ব্যাট করা হোক, বল করা হোক, এটা কিন্তু অনেকটা ইভেন্টস এই রেকর্ডটা। হোয়ারাজ ব্যাটিং ফার্স্ট যারা করেছে তারা 66 ম্যাচে জয়লাভ করেছে অ্যামাং দ্য টোটাল ম্যাচেস প্লেড হিয়ার, এবং যারা সেকেন্ডে ব্যাট করেছে তারা 77 ম্যাচেসে আসলে জয়লাভ
লাভ করেছে। সো এখান থেকে খুব বেশি ডিসিশন নেওয়ার নেই যে টস জিতে আসলে ব্যাটিং করলে সুবিধা হবে নাকি বোলিং করলে সুবিধা হবে। এটা এন্টায়ারলি ডিপেন্ড করবে পার্টিকুলার ডের ওয়েদার এবং যে উইকেটে খেলা হচ্ছে তার উপরে। ফার্স্ট ইনিংস ব্যাটিং টোটাল অ্যাভারেজ এখানে অ্যারাউন্ড 218 এবং রিসেন্ট যে 10টা ওডিআই হয়েছে সেখানে ফার্স্ট ইনিংস ব্যাটিং ফার্স্ট অ্যারাউন্ড 230। তো এটা দেখো আসলে ওইভাবে জাজ করার উপায় নেই, কারণ রিসেন্টলি যেই 5 থেকে 10টা ওডিআই মিরপুরে হয়েছে সেখানে অনেক টিমকে কিন্তু আসলে আমরা ব্যাটিং লাইন আপটা কলাপস করতে দেখেছি। সেখানে বেশ বিলো পার টোটাল 150, 120, 180 এরকম দেখেছি। আবার কিছু কিছু ম্যাচে কিন্তু 300 রানেরও টোটাল দেখতে পেরেছি। সো স্ট্যাট দেখে খুব বেশি ডিসিশন নেওয়ার এই গ্রাউন্ডে নেই। আসলে টোটালটাই ডিপেন্ড করবে যে ম্যাচ ডেতে কোন টিম ভালো করে এবং তারা আসলে প্রপারলি ডেলিভার করতে পারে সেটার উপরে। তো বায়োল্যাটারাল সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয়ের প্রতীক্ষা থেকে বা প্রতীক্ষা রেখে আশা রেখে আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। ফার্স্ট ম্যাচ পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে আশা করি আবার দেখা হবে। ধন্যবাদ।